প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, যারা এই মুহূর্তে টেস্ট পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, আমি তাদের সাথে খানিকক্ষণ সময় শেয়ার করতে যাচ্ছি তোমাদের সাথে। আমি বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ইতিহাস বিষয়ের উপরে সাজেশন দিচ্ছিলাম। 70-এর মধ্যে 35 নম্বর কমন, মোটামুটি এই একটি শিরোনাম তৈরি করে। তো এটি ভাগ করে নিয়েছিলাম আমি পর্ব 1, পর্ব 2, পর্ব 3। পর্ব 1-এ আমি সংক্ষিপ্ত উত্তর এই প্রশ্নগুলো দিয়েছি। পর্ব 2-এ সৃজনশীল প্রশ্নের ক অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নগুলো দিয়েছি। আজকে তোমাদের পর্ব 3-এ সৃজনশীল প্রশ্নের খ নাম্বার অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নগুলো আমি দেব তোমাদের 6টি অধ্যায় থেকে। আশা করি প্রশ্নগুলো তোমাদের কমন থাকবে। প্রায় নিশ্চিত করে বলছি আমি যে 35 নম্বর অর্থাৎ 70-এর মধ্যে 35 নম্বর তোমাদের কমন থাকবে। নিশ্চয়ই তোমরা ভালো করে শুনে নেবে, লিখে নেবে এবং প্রশ্নগুলো সলভ করবে, হলে যাবে, নিশ্চিত কমন থাকবে। 70-এর মধ্যে 35 কমন। তো কথা না বাড়িয়ে আমরা সাজেশনে চলে যাই। এ পর্যায়ে আমি বাংলাদেশের ইতিহাস বিশ্ব সভ্যতা দিচ্ছি। আজকেই শেষ হয়ে যাবে দেওয়া এই ক্লাসে 3টি পর্বে। আগামী ক্লাসে 3টি পর্বে ভাগ করে পরিণতি এবং তারপরের ক্লাসগুলোতে ঠিক এরকমই পর্ব ভাগ করে তোমাদের আরেকটি, সেটি হচ্ছে সমাজবিজ্ঞান, সায়েন্সের সমাজ, বাংলাদেশ বিশ্ব পরিস্থিতি, এটি দেব। আশা করি তোমরা এগুলো জেনে নেবে এবং সলভ করবে। তো আমরা লেখা শুরু করে দেই। আমি প্রথমত 5টি করে লিখব, আবার 5টি করে মুখে বলে দেব, যাতে তোমাদের লিখতে কোনো রকম সমস্যা না হয়। তো আমরা শুরু করতে যাচ্ছি অনুধাবনমূলক প্রশ্ন অর্থাৎ খ নাম্বার প্রশ্নের সাজেশন। প্রথমেই 1, সেনদের ব্রহ্মক্ষত্রিয় বলা হতো কেন? সেনদের ব্রহ্ম ক্ষত্রিয় বলা হতো কেন? সেনদের ব্রহ্ম ক্ষত্রিয় বলা হতো কেন? ইতিহাসকে 2, ইতিহাসকে শিক্ষণীয় দর্পণ বলা হয় কেন? আরেকটা হচ্ছে জনপদ বলতে 3 নম্বর, জনপদ বলতে কি বোঝায়? 4 নাম্বার হচ্ছে সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার ব্যাখ্যা দাও। সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার ব্যাখ্যা দাও। এবং 5 নাম্বার হচ্ছে বাংলায় কোম ব্যবস্থা স্থায়ী হয়নি কেন? বাংলায় কোম ব্যবস্থা স্থায়ী হয়নি কেন? তো 5টি আমরা লিখে ফেলেছি। প্রথমটি আমি মুখে বলে দিচ্ছি আবার। প্রথমটি হচ্ছে 1 নম্বর,
সেনদের ব্রহ্মক্ষত্রিয় বলা হতো কেন? সেনদের ব্রহ্মক্ষত্রিয় বলা হতো কেন? 2 নম্বর, ইতিহাসকে শিক্ষণীয় দর্পণ বলা হয় কেন? ইতিহাসকে শিক্ষণীয় দর্পণ বলা হয় কেন? 3 নম্বর, জনপদ বলতে কি বোঝায়? 3 নম্বর হচ্ছে জনপদ বলতে কি বোঝায়? 4 নম্বর, সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার ব্যাখ্যা দাও। সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার ব্যাখ্যা দাও। এবং 5 নম্বর হচ্ছে বাংলায় কৌম ব্যবস্থা স্থায়ী হয়নি কেন? বাংলায় কৌম ব্যবস্থা স্থায়ী হয়নি কেন? এই প্রথমত 5টি আমাদের হয়ে গেল। এবার আমরা 6 নাম্বার থেকে লিখব। 6 নাম্বার আমি লিখেও দিচ্ছি, আমি আবার বলেও দিচ্ছি, তোমরা লিখে নাও এবং ভালো করে শোনো। সতীদাহ প্রথা বলতে কি বোঝায়? 6 নাম্বার, সতীদাহ প্রথা বলতে কি বোঝায়? সতীদাহ। 7 নাম্বার হচ্ছে ইন্ডিগো কমিশন কেন গঠন করা হয়? কেন গঠন করা হয়? ইন্ডিগো কমিশন কেন গঠন করা হয়? খিলাফত আন্দোলন আন্দোলন কেন হয়েছিল? 9 নম্বর, মৌলিক গণতন্ত্রের ধারণাটি ব্যাখ্যা করো। মৌলিক গণতন্ত্রের ধারণাটি ব্যাখ্যা করো। এবং 10 নাম্বার, রোমে গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠিত হয়নি, ব্যাখ্যা করো। হ্যাঁ, আমাদের 10টি হয়ে গেছে। আমরা এই 5টি আবার একটু মুখে বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। সতীদাহ প্রথা 6 নাম্বার, সতীদাহ প্রথা বলতে কি বোঝায়? সতীদাহ প্রথা বলতে কি বোঝায়? 7 নম্বর হচ্ছে ইন্ডিগো কমিশন কেন গঠন করা হয়? ইন্ডিগো কমিশন কেন গঠন করা হয়? 8 নম্বর হচ্ছে খিলাফত আন্দোলন কেন হয়েছিল? 9 নম্বর হচ্ছে মৌলিক গণতন্ত্রের ধারণাটি ব্যাখ্যা করো। এবং 10 নাম্বার হচ্ছে রোমে গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠিত হয়নি, ব্যাখ্যা করো। তা আমরা 10টি পেয়ে গেলাম। এরপর আমরা যাব 11 নম্বরে, দেখি কয়টি দেওয়া যায়। মনে রাখতে হবে আমাদের কিন্তু অধ্যায় হচ্ছে 6টি। আমরা খ নাম্বার অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নগুলো ঠিক করে নিচ্ছি, কমন প্রশ্ন। এবার আমরা 11 থেকে নেব। 11তে শশাঙ্ক কেন বাংলার প্রথম শশাঙ্ককে 11 নম্বর, শশাঙ্ককে কেন বাংলার প্রথম শাসক বলা হয়? শশাঙ্ককে বাংলার প্রথম শাসক বলা হয়? কেন বাংলার প্রথম শাসক বলা হয়? এখানে একটা কেন হবে, শশাঙ্ককে কেন বাংলার, এখানে একটা কেন দিতে হবে।
শশাঙ্ককে কেন বাংলার প্রথম শাসক বলা হয়? এবারে 12 নম্বর হচ্ছে স্বাধীন বাংলা কেন কুটির শিল্পে সমৃদ্ধ ছিল? স্বাধীন বাংলা কেন কুটির শিল্পে সমৃদ্ধ ছিল? স্বাধীন বাংলা কেন কুটির শিল্পে সমৃদ্ধ? এখানে স্বাধীন শব্দটি না, এখানে তোমাকে দিতে হবে প্রাচীন বাংলা। প্রাচীন বাংলা, স্বাধীন বাংলা কুটির শিল্প না, প্রাচীন বাংলা। এটা ভুল আছে প্রশ্নটি। প্রাচীন বাংলা কেন কুটির শিল্পে সমৃদ্ধ ছিল? প্রাচীন বাংলা কেন কুটির শিল্পে সমৃদ্ধ ছিল? এবারে 13 নম্বর হচ্ছে ইউজ খলজিকে কেন সুশাসক বলা হয়? কেন সুশাসক বলা হয়? ইউজ খলজিকে কেন সুশাসক বলা হয়? 14 নম্বর হচ্ছে বাংলার মানুষ সংগ্রামী কেন? বাংলার মানুষ সংগ্রামী কেন? বাংলার মানুষ সংগ্রামী কেন? 15 নম্বর হচ্ছে স্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করা হয় কেন? স্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করা হয় কেন? আচ্ছা, আমরা 15 নম্বর পর্যন্ত পৌঁছে গেছি। আমি 5টি আবার মুখে মুখে বলে দিচ্ছি। 11 নম্বর হচ্ছে শশাঙ্ককে কেন বাংলার প্রথম শাসক বলা হয়? শশাঙ্ককে কেন বাংলার প্রথম শাসক বলা হয়? 12 নম্বর হচ্ছে প্রাচীন বাংলা কেন কুটির শিল্পে সমৃদ্ধ ছিল? প্রাচীন বাংলা কেন কুটির শিল্পে সমৃদ্ধ ছিল? এবারে 13 নম্বর হচ্ছে ইউজ খলজিকে কেন সুশাসক বলা হয়? ইউজ খলজিকে কেন সুশাসক বলা হয়? 14 নম্বর হচ্ছে বাংলার মানুষ সংগ্রামী কেন? বাংলার মানুষ সংগ্রামী কেন? 15 নম্বর স্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করা হয় কেন? এই 15 নম্বর 5টি করে আমি লিখেও দিচ্ছি, 5টি করে আমি বলেও দিচ্ছি। এবারে সম্ভবত আমরা শেষ 5-এ যাচ্ছি। আশা করছি যে 20টার মধ্যেই আমাদের প্রশ্নের সীমাবদ্ধতা থাকবে, যাতে তোমাদের জন্য একটু সুবিধা হয়। এই কারণে বাছাই করে 20টি প্রশ্ন তোমাদের মধ্যে উপস্থাপিত হচ্ছে। সম্ভবত শেষ 5-এ আমরা আছি। এবারে হচ্ছে 16 হচ্ছে নীল কমিশন গঠন করা হয় কেন? নীল কমিশন গঠন করা হয় কেন? নীল কমিশন গঠন করা হয় কেন? 17 নম্বর হচ্ছে ফারাও বলতে কি বোঝায়? ফারাও বলতে কি বোঝায়? 18 নম্বর ইলিয়াস শাহ শাহ-ই বাঙ্গালা উপাধি গ্রহণ করেছিলেন কেন? উপাধি গ্রহণ করেছিলেন কেন? 19 নম্বর সম্রাট হুমায়ুন
গৌরের নাম জান্নাতবাদ করেন কেন? গৌরের নাম জান্নাতবাদ করেন কেন? 20 নাম্বার হচ্ছে শায়েস্তা খানের শাসনামল শায়েস্তা খানের শাসন আমল শাসনামল একবারে দিয়ে দিই, শাসনামল বিখ্যাত কেন? এই হচ্ছে 20টি প্রশ্ন তোমাদের জন্য, মুখে বলে দিচ্ছি। 16 নম্বর হচ্ছে নীল কমিশন গঠন করা হয় কেন? নীল কমিশন গঠন করা হয় কেন? 17 নম্বর হচ্ছে ফাড়াও বলতে কি বোঝায়? 18 নম্বর ইলিয়াস শাহ শাই বাঙ্গালা উপাধি গ্রহণ করেছিলেন কেন? 19 নম্বর হচ্ছে সম্রাট হুমায়ুন গৌড়ের নাম জান্নাতবাদ করেন কেন? সম্রাট হুমায়ুন গৌড়ের নাম জান্নাতবাদ করেন কেন? এবং 20 নম্বর হচ্ছে শায়েস্তা খানের শাসনামল বিখ্যাত কেন? কার? শায়েস্তা খানের শাসনামল বিখ্যাত কেন? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 20 পর্যন্তই আমাদের খ নম্বর প্রশ্ন। 6টা অধ্যায় থেকে 20টি অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের জন্য দেওয়া হলো। আশা করছি এর মধ্যেই তোমাদের কমন থাকবে। এবং মোটামুটিভাবে যেটি বললাম আমি আবার সবগুলো একটু বলে দিচ্ছি। সেনদের ব্রহ্মক্ষত্রিয়, তুমি একটু মিলিয়ে নাও। সেনদের ব্রহ্মক্ষত্রিয় বলা হতো কেন? ইতিহাসকে শিক্ষণীয় দর্পণ বলা হয় কেন? জনপদ বলতে কি বোঝায়? সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার ব্যাখ্যা দাও। বাংলায় কোম ব্যবস্থা স্থায়ী হয়নি কেন? সতীদাহ প্রথা বলতে কি বোঝায়? ইন্ডিগো কমিশন কেন গঠন করা হয়? খিলাফত আন্দোলন কেন হয়েছিল? মৌলিক গণতন্ত্রের ধারণাটি ব্যাখ্যা করো। আশা করি তোমরা ঠিকঠাক মতোই লিখতে পেরেছ। রোমে গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠিত হয়নি, ব্যাখ্যা করো। শশাঙ্ককে কেন বাংলার প্রথম শাসক বলা হয়? প্রাচীন বাংলা কেন কুটির শিল্পে বিখ্যাত ছিল, কুটির শিল্পে সমৃদ্ধ ছিল? ইউস খলজিকে কেন সুশাসক বলা হয়? বাংলার মানুষ সংগ্রামী কেন? স্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করা হয় কেন? নীল কমিশন গঠন করা হয় কেন? ফাড়াও বলতে কি বোঝায়? আর ইলিয়াস শাই বাঙ্গালা উপাধি গ্রহণ করেছিলেন কেন? আর সম্রাট হুমায়ুন গৌড়ের নাম জান্নাতবাদ করেন কেন? এবং শায়েস্তা খানের শাসনামল বিখ্যাত কেন? মোটামুটিভাবে 20টি হচ্ছে তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন। 5টি প্রশ্নের জন্য 20টি অনুধাবনমূলক প্রশ্ন। আশা করি তোমরা এগুলো বইয়ের থেকে বের করে সলভ করে নেবে, এবং যত দ্রুত সলভ করবে তত তোমাদের জন্য সুবিধা হবে। এবং ওই যেটি আগে বলেছিলাম যে 70 নাম্বারের মধ্যে, রচনামূলক 70 নাম্বারের মধ্যে তোমাদের 35 নম্বর অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর হচ্ছে 10 দুগুণে 20, 10টি ওখানে অ্যান্সার করতে হবে, ওখানে হচ্ছে 20। আর সৃজনশীলের ক নাম্বার প্রশ্ন, সেখানে হচ্ছে 5টি মানে 5, 20 আর 5 25। আর আজকে দেওয়া হলো পর্ব 3-এ খ নাম্বার প্রশ্ন, সৃজনশীলের খ নাম্বার প্রশ্ন অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন, যেখানে প্রত্যেকটির জন্য 2 নাম্বার করে ধার্য আছে। তাহলে এখানে তোমাদের অ্যান্সার করতে হবে 5টি, 5 দুগুণে 10, তাহলে ওখানে 25 আর 10-এ 35। ঠিক 70-এর মধ্যে 35 তোমাদের জন্য কমন। এই প্রশ্নগুলো তোমাদের জন্য কমন, এগুলো যদি তোমরা সলভ করে নিতে পারো তাহলে হলে গিয়ে নিশ্চয়ই সুবিধা পাবে। এবং তোমরা আমি আশাবাদী যে তোমরা পরীক্ষা ভালোভাবে দিতে পারবে এবং ভালো করবে। আর বাকি যে 35, সে 35 হচ্ছে গ এবং ঘ। তার জন্যে নিনজা টেকনিক, সৃজনশীল কীভাবে অ্যান্সার করবে তাদের জন্য এটি ফলো করবে, তারা অনুসরণ করে নেবে যাতে সৃজনশীল ভালো করতে পারো। তাহলে সর্বমোট আমরা 70-এর একটা নিশ্চয়তা পাচ্ছি, 70-এর মধ্যে আমরা কমন পাবো, 70 আমরা অ্যান্সার করতে পারবো। এখন 70 অ্যান্সার করলে
আমরা মোটামুটি কত 50, 55, 60 এরকম নাম্বার আমরা ক্যারি করতে পারবো ইনশাল্লাহ। এবং টেস্ট পরীক্ষা এই সাবজেক্টের উপরে আমাদের আর কোনো ভীতি থাকবে না, ভয় থাকবে না। তবে একটি কথা আমি বলছি, ইতিপূর্বেও বলেছি, সেটি হচ্ছে যারা ক্লাসে মেধা সম্পন্ন আছো, ভালো আছো, উচ্চ মানের আছো, প্রথম পর্যায়ের আছো, সেরা মানের আছো, তাদের জন্য কিন্তু কোনো রকম সাজেশনের দরকার নেই। তাদেরকে আমি সাজেশন ফলো করতে বলবো না। তারা পুরো বই পড়বে, অরিজিনাল বই পড়বে এবং সম্পূর্ণ বই পড়বে, ভালো করে পড়বে, তারা তাদের মতো করে লিখবে, তারা তাদের মতো করে অ্যান্সার করবে, তোমরা তোমাদের মতো করে ভাববে। সাজেশনটি কাদের জন্যে? যারা মধ্য পর্যায়ে আছো, যারা নিচু পর্যায়ে আছো, একদম নিম্ন স্তরে আছো, অর্থাৎ কোনো কারণবশত হয়তো বা প্রিপারেশন ভালো মতো নিতে পারোনি, সেটি শারীরিক অসুস্থতাজনিত কারণে হোক, পারিবারিক সমস্যাজনিত কারণে হোক, যে কোনো কারণে তুমি টেস্ট পরীক্ষা প্রিপারেশনটি ভালোভাবে নিতে পারোনি। এখন এই মুহূর্তে টেস্ট পরীক্ষা একেবারে সন্নিকটে, ঘাড়ের কাছে করা নাচ্ছে। সুতরাং কি করে টেস্ট পরীক্ষায় ভালো করা যায় এবং শুধুমাত্র বৈতরণী পার হওয়া যায় যাতে নির্বাচিত হয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো, শুধু তাদের জন্যই কিন্তু এই সাজেশনটি। এবং এই সাজেশনটি শুধু তাদের জন্যে, তারা এই সাজেশনটি ফলো করো। এবং আশাবাদী, আমি আগেও বলেছি এবং এখনো বলছি যে এগুলো ফলো করলে তোমাদের অবশ্যই কমন পড়বে এবং তোমরা তোমাদের বৈতরণী পার হতে পারবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে অন্য কোনো সাবজেক্ট নিয়ে। ঠিক 3টি পর্বে ভাগ করে সেগুলো দেওয়া হবে। তোমরা মোবাইলে চোখ রাখো। আর একটি কথা বলি আজকে, সেটি হচ্ছে একটু যদি আমাকে সহযোগিতা করো, একটু সহযোগিতা সবাই করো আমাকে, যাতে তোমাদের সাথে আমি থাকতে পারি, তোমাদের সাথে বিভিন্ন কথা নিয়ে শেয়ার করতে পারি। একটু সাবস্ক্রাইব তোমরা আমার জন্য করো। ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।